5 আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ, আহত ও শহীদ পরিবারের সদস্যরা এখনো পর্যন্ত পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। 24-এর আন্দোলনের 2 বছর পূরণের প্রথম দিনে রায়ের বাজারে জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে তারা এসব কথা বলেন। দর্শকের বিষয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, জুলাই যোদ্ধা ও ছাত্রদল মনোনীত ডাকসুর সাবেক ভিভি প্রার্থী আবিদুল ইসলাম খান, এবং একই সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্র শক্তির সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাই, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আবিদুল ইসলাম, আপনার কাছে যদি একটু প্রথমে আসি, সেটি হচ্ছে যে জুলাইয়ের যেই আন্দোলনের যে প্রেক্ষাপট এবং যেই আকাঙ্ক্ষা, সেটি কি পূরণ করা গেছে গত 2 বছরের মধ্যে? শুরুতে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। 21 টেলিভিশনের যারা দর্শক বৃন্দ আছেন, আপনাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্ন করেছেন এটা পূর্ণতা পেয়েছে কিনা, আপনার কিন্তু অবশ্যই একটা পূর্ণতা পেয়েছে। সেই পূর্ণতা হচ্ছে যে এই জুলাইয়ের পূর্ণতা হচ্ছে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, গণতন্ত্র ফিরে এসেছে, নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্বে এসেছে। তো এখন সামগ্রিকভাবে জুলাই সফল হয়েছে, কিন্তু জুলাই সফল হওয়ার পরে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে আবেগ, সেটাকে আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি, কতটুকু সেই স্পিডকে বাঁচিয়ে রেখে যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি এবং তাকে দেশ ছাড়তে আমরা বাধ্য করেছি, সামগ্রিকভাবে গোটা বাংলাদেশের জনগণ অভ্যুত্থান সফল করার মধ্য দিয়ে সেই যে স্পিডটা, সেই স্পিডটাকে আমরা কতটুকু ধরে রাখতে পেরেছি। আপনি জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্ষমতা এসেছিল কিংবা দায়িত্বে এসেছিল ডক্টর ইউনূস সরকার, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা মন্ডলী ক্ষমতা গ্রহণ করেছিল, দায়িত্ব গ্রহণ করেছিল। কিন্তু সেই সময়টাতে জুলাইকে কতটা সামগ্রিকীকরণ করা হয়েছে, জুলাইকে কতটা বাস্তবিকভাবে গোটা জাতির সামনে উপস্থাপিত করা হয়েছে, সেটা নিয়ে অবশ্যই জনমনে প্রশ্ন আছে। আমি জুলাইকে কখনোই বিভক্তির জায়গায় দেখতে চাই না। জুলাই আমাদের ঐক্যের জায়গা। জুলাই কার কতটুকু অবদান আছে, আমার কতটুকু আছে, সাংবাদিক হিসেবে আপনার কতটুকু অবদান আছে, একজন সাধারণ মানুষের কতটুকু অবদান আছে, এগুলো নিয়ে আমি বিভক্তিতে যেতে চাই না। কারণ আমি যত বড়ই ক্ষমতা প্রদর্শন করি না কেন, কিংবা আমি অনেক কিছু করলেও যদি বাংলাদেশের মানুষের যদি এটার প্রতি কোনো সমর্থন না থাকতো, তাহলে কখনোই গণঅভ্যুত্থান সফল হতো না। সুতরাং আমি এই জুলাই গণঅভ্যুত্থানকে বিভক্তির জায়গাতে নিতে চাই না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে জুলাইকে কক্ষিগত করার অপচেষ্টা চালানো হয়েছে। জুলাইকে কক্ষিগত করা হয়েছে, 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামে নানান ধরনের মবক্রেসি এই বাংলাদেশে করা হয়েছে, যার ফলশ্রুতিতেই কিন্তু এই জুলাই নিয়ে নানান ধরনের বিতর্কিত আলাপ কিংবা হচ্ছে যে বিভক্তির আলাপ, এগুলো দেখা যায়। কিন্তু আমি বলবো ছাত্রীরা একটি আপনি বলছেন জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি কুক্ষিগত করা হয়েছে, সেটি কারা করেছে? নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা সেটার উত্তর নেব। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন। আমার লাস্ট এটুকু বিশ্বাস করতে চাই যে কুক্ষিগত করা হয়েছে কিংবা মানে কতটুকু কুক্ষিগত করা হয়েছে, এটা হচ্ছে বড় কথা। হচ্ছে জুলাইটাকে যে সামগ্রিকীকরণ করার কথা ছিল, সেটা হয় নাই প্রপারলি। দুঃশাসনের পরে যেহেতু একটা ইন্টারিম সরকার এসেছে, আবার একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মধ্যে দিয়ে এসেছে, সুতরাং কতটুকু পূর্ণতা পেয়েছে না পেয়েছে তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা সামনে ঐক্যবদ্ধভাবে জুলাই স্পিডকে ধারণ করতে চাই। কারণ আমাদের ভিতরে শতমত আপনারা জুলাইকে ধারণ করতে চান, কিন্তু এটি নিয়ে বিরোধী পক্ষের অনেক ধরনের বক্তব্য আছে। আমরা নিশ্চয়ই সেই বক্তব্যগুলো শুনবো। আমাদের আরেকজন অতিথি আছেন তাহমিদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আশা করি। জুলাইয়ের প্রত্যাশা কতটুকু আসলে আপনার দৃষ্টিতে পাওয়া গেল, এবং একই সাথে সরকারি দল হোক বা সরকারি দলের, আমরা যদি সরকার বাদে যে দল ক্ষমতায় আছে বিএনপি, তার যে সংগঠনের নেতাকর্মীরা বলছেন যে তারা মনে করেন যে জুলাইয়ের যে স্পিরিট সেটি এক ধরনের কুক্ষিগত করা হয়েছে, বা যেই স্পিরিটে আসলে থাকার কথা ছিল সেটি সবার না হয়ে একক কোনো জায়গায় গিয়ে আটকে আছে। আপনি এর সাথে কতটা একমত? অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা যেসব দর্শক শ্রোতা আমাদেরকে শুনছেন তাদের ধন্যবাদ। তো আমি আসলে প্রাথমিকভাবে আরিফ ভাইয়ের শুরুর দিকে যে কথাগুলো বলেছেন, আসলে জুলাইয়ের প্রাথমিক যে আকাঙ্ক্ষাটা ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা গণতান্ত্রিক নির্বাচন,
এবং বাংলাদেশে যে দীর্ঘ 17 বছরের চাষিবাদ ছিল সেটা থেকে আমরা বের হতে পেরেছি, এটা আমাদের প্রাথমিক এবং সর্বোচ্চ সফলতা। তার পরবর্তীতেও আসলে জুলাইয়ের যদি সফলতার মূল জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে যাই, তাহলে সেটা হচ্ছে আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, আমরা যে ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে পুনরায় ফিরে আসতে না পারে সেটার জন্য আমরা যে সংস্কারের কথাগুলো বলেছিলাম, এই সংস্কারগুলো কিন্তু ইন্টারিমের মাধ্যমে মোটামুটি একটা ফরমেশন করা হয়েছিল, যেটা নির্বাচিত সরকার এসে করার কথা ছিল। কিন্তু আমরা খুবই দুঃখজনক ভাবে দেখতে পেয়েছি যে জনগণের ম্যান্ডেট নিয়ে যারা গণভোটে না দিয়ে এর কথা বলে ক্ষমতায় এসেছে, তারা আসার পরে সর্বপ্রথম আমাদের যে জুলাই সনদ এবং জুলাইয়ের গণভোটের যে ভিত্তি ছিল, এটি ছিল আমাদের বর্তমানে নির্বাচিত সরকারের লেজিটিমেসি, সেই জিনিসটাকেই তারা অগ্রাহ্য করেছে এবং সেটাকেই তারা বাদ দিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি তারা প্রথমত গণভোটকে যেমন অস্বীকার করেছে, এর পরবর্তীতে তারা বারবার বলার চেষ্টা করেছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এবং আমরা দেখতে পেয়েছি যে জুলাই সনদেরও অনেকগুলো জিনিস তারা বাদ দিয়েছে। ইভেন তাদের 31 দফায় তারা যে সংবিধান সংস্কারের কথা বলেছিল, একই সাথে বিচার বিভাগকে সচিবালয় থেকে আলাদা করার কথা বলা হয়েছিল, সেগুলো বর্তমান সরকার সরাসরি অস্বীকার করছে। তো আমি বলবো যে জুলাই তার প্রাথমিকভাবে কিছু জায়গায় সফল হলেও এখনো জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার জন্য আপনি যে প্রসঙ্গে তুললেন, কেন সরকার সেই সংস্কারের দিকে হাঁটছে না বলে আপনার কাছে মনে হয়? আমার কাছে এখানে আসলে দেখেন, আমরা ইন্টারিমের সময় যে সংস্কারগুলোর আলোচনা এসেছে, এই সংস্কারগুলো প্রত্যেকটি যেই সরকারটা আসলে ক্ষমতায় থাকে সেই সরকারকে আরো বেশি জনগণের মুখাপেক্ষী করে, সেই সরকারকে আরো বেশি আপনার প্রাতিষ্ঠানিকভাবে জবাবদিহিতা নিশ্চিত করার কথাগুলো বলে। এবং ঠিক এই জন্য এই জবাবদিহিতার ভয়ে ক্ষমতা কুক্ষিগতা করার ইচ্ছার কারণেই কিন্তু আমরা দেখতে পারি যে আসলে বিএনপি সরকার এই সংস্কারগুলোতে খুব বেশি ইচ্ছুক না। তারা যেখানে কমিটমেন্ট দিয়েছে আগে, সেই জায়গাগুলোতেও তারা ইচ্ছুক না, বরং তারা যে পুরানা ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্যেই হাঁটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবং এখানে আবিদ ভাই আরেকটা কথা বললেন যে আসলে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। তো আমি প্রথমত এখানে কয়েকটা জায়গায় একটু কথা বলার আছে, সেটা যেমন দেখেন, জুলাই আমাদের জেনারেশনের সর্বোচ্চ অর্জন। তো এটা আবিদ ভাই এটার সাথে একমত হবেন আশা করি। এবং এই সর্বোচ্চ অর্জন এটা শুধুমাত্র আমার কিংবা আবিদ ভাইয়ের না, এটা ছাত্রদল, ছাত্রশক্তি কিংবা ছাত্র শিবিরের না, এটা এই দেশের প্রত্যেকটা মানুষের। এবং এই অর্জনকে আমরা যদি লক্ষ্য করি যে প্রত্যেকটা দলই তার নিজের মতো করে চুক্তিগত করার চেষ্টা করেছে। এখানে যে উদারতাটুকু দেখানোর প্রয়োজন ছিল, সেই উদারতাটুকু হয়তো আমরা সবাই সমানভাবে দেখাতে পারিনি। এটা একটা বড় সমস্যা। আপনি লক্ষ্য করবেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে যেমন বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে একটা ক্যাম্পেইন হয়েছে, 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। এর পরবর্তী সময় একটা লম্বা সময় ধরে আমাদের বিরুদ্ধেও একই রকম এক ধরনের প্রোপাগান্ডা করানো হয়েছে, জুলাই গাদ্দার বলে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালানো হয়েছে এবং বিভিন্ন ধরনের অভিযোগ, ভুয়া ভিত্তিহীন অভিযোগগুলো আমাদের বিরুদ্ধে তোলা হয়েছিল, যেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে এই কাজগুলো মূলত করা হয়েছে যে জুলাইয়ের যারা শক্তি ছিল, আমরা যে ফ্যাসিবাদ বিরোধী একটা আন্দোলনের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেই ঐক্যটাকে নষ্ট করার জন্য। এবং এটা খুবই কেয়ারফুলি এবং ভাবে করা হয়েছে, কনসাসলি করা হয়েছে। আপনারা কি এখন সেই ঐক্যের মধ্যে আছেন? দেখেন, এখানে আসলে এই ঐক্যে আসলে থাকা সম্ভব না, কারণ বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা বা যে রাজনৈতিক বাস্তবতা, সেই রাজনৈতিক বাস্তবতায় প্রত্যেকটা দলের ইন্টারেস্টের জায়গাগুলো আলাদা আলাদা হয়ে যায়। কিন্তু আমরা মনে করি যে কিছু বেসিক জায়গায় আমাদের সবার এক থাকা উচিত, ঐক্যটা থাকা উচিত। সেটা কোথায়? এক, আওয়ামী লীগ ইস্যুতে, সংস্কার ইস্যুতে, জুলাই ইস্যুতে। জি, আপনি যে সংস্কার ইস্যুর কথা বলছিলেন, সেখানে বর্তমান সরকার খুব একটা করছে না বা আগ্রহ না, অথবা সময় পিছাচ্ছে বলে আপনাদের কাছে মনে হচ্ছে। আবিদুল ইসলাম, কেন সরকারের সংস্কারগুলো করবার ক্ষেত্রে সময়ে ক্ষেপণ হচ্ছে বলে এক ধরনের বার্তা যাচ্ছে বিরোধী পক্ষের কাছে? দেখেন, আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমি বারবার একটা কথা বলছি, জুলাইয়ের প্রশ্নে আমি কোনো বিতর্কে যেতে চাই না, কারণ জুলাই আমাদের সবার। কার অবদান বেশি, কার অবদান কম, সেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক হতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্ন আমরা ঐক্যবদ্ধ। আমরা কতটুকু আসলে জুলাইকে মানতে চাই, কথাগুলো বিভক্তির সৃষ্টি করতে চাই না, তবে কিছু কথা বলতেও হয় যে ততটুকু আমরা জুলাই মানতে চাই যতটুকু আমার স্বার্থটা বিরাজমান আছে, ততটুকু আমি জুলাই মানতে চাই। এর বাইরে গিয়ে আমি জুলাইটাকে মানতে চাই না। আমি শহীদ পরিবার কি চাই সেটা আমরা দেখি না।
আহতদের চিকিৎসা প্রপারলি হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি না, তারা কি অবস্থাতে আছে সেটা আমরা দেখতে পারি না, কিংবা জুলাইকে ধারণ করে যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা বাংলাদেশের মাটিতে শূন্যের কোঠায় ছিল, সেখান থেকে আমরা ফিরে আসতে পারছি কিনা সেটা নিয়ে আমরা কথা বলি না। আমরা পড়ে থাকি কিভাবে বিরোধিতাটা করা যায়। এখন আমরা বিগত 17 বছরের যে লড়াই সংগ্রাম চালিয়ে গেছি, এবং এই বিগত 17 বছরের যে ভিত্তি ছিল, জুলাইয়ের ভিত্তি ছিল, সেই 17 বছরের সংগ্রামের পরে যে জুলাই ছিল, সেই জুলাইয়ে সর্বোচ্চ শাহাদাত বরণ করেছে আমাদের সাংগঠনিক বা আমাদের নেতাকর্মীরা সর্বোচ্চ শাহাদাত পর্যন্ত বরণ করেছে। সামগ্রিকভাবে প্রায় 2000 বাংলাদেশি শাহাদাত বরণ করেছে এই গণঅভ্যুত্থানে। এখন এই বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে বিএনপির বিগত 17 বছরের আন্দোলন, কিংবা জুলাই, কিংবা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরবর্তী সময় থেকে কোন জায়গায়, বাংলাদেশের কোন জায়গায় বিএনপি কখনো বিট্রে করেনি রাষ্ট্রের সঙ্গে। সুতরাং এই বিএনপির বিরুদ্ধে যদি রাজনীতি করতে হয় তাহলে একটা বয়ান প্রয়োজন, যেটা বর্তমান বিরোধী দলের ছাত্র সংগঠন যারা আছে কিংবা যারা দল আছে, একটা বয়ান প্রয়োজন। সেই বয়ানের জায়গা থেকে নানান এই সংস্কারের কথাগুলো, কিংবা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, নানান টাইপের কথাগুলো নিয়ে আসছে। অথচ যারা জুলাই সনদের প্রথম দিকে সিগনেচার করে নাই তারা আজকে এই কথাগুলো বলতেছে। আচ্ছা, জুলাই সনদকে ধারণ করে এগিয়ে যাচ্ছে রাষ্ট্র, কে বলতেছে বাস্তবায়ন হচ্ছে না? যে পরিস্থিতির মধ্যে দিয়ে যে আপনার হচ্ছে যে মানে জুলাই সনদে যে দাবিগুলো নিয়ে আসা হয়েছে, সেই পন্থাই এই রাষ্ট্র এবং সরকার এগিয়েছে। বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কঠোর ভাষায় বলছেন যে আমরা জুলাই সনদকে যথাযথ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করব। তারপর আসেন এই যে আজকে আমরা এখন কথা বলছি, এখানে তাহমিদ আছে, আমি আছি, আমরা কথা বলছি কতটুকু বাস্তবায়িত হচ্ছে না হচ্ছে, কিংবা কিছু কিছু কথা তাহমিদের বিরুদ্ধে যায়, আবার কিছু কিছু তাহমিদ বলছেন আমার বিরুদ্ধে যাচ্ছে। তবে সেটা দেখে ফেসিবাদের খুশি হওয়ার কোনো কারণ নাই, কারণ আমরা আমাদের যে জুলাইয়ের পক্ষের শক্তি, আমাদের বিরুদ্ধে তর্ক হবে, বিতর্ক হবে, নানান ধরনের ডিবেট হবে, আমরা হচ্ছে যে নানান ধরনের আলাপন সৃষ্টি করব, কিন্তু সেটা দেখে ফেসিবাদের খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ এই ফেসিবাদের প্রশ্নে, সে যে গণহত্যা চালিয়েছে সেটার প্রশ্নে আমরা সর্বোচ্চভাবে ঐক্যবদ্ধ থাকবো, এবং এই বাংলাদেশের মাটিতে ফেসিবাদকে আর কখনোই ফিরতে দেওয়া হবে না, এবং তার বিচার পুঙ্খানুপুঙ্খভাবে বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করাই হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের কিন্তু অন্যতম। এর মধ্যে এনসিপির আজকে আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে সরকার এই ফ্যাসিবাদদের ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে, ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে তেমন কোনো কার্যকরী অবস্থান রাখছে না। এই যে আস্থার জায়গাটা তো দিনকে দিন একটু কমে আসছে। আমি বারবার বলছি, নাহিদ ইসলাম কিংবা তাদের যে সংগঠন এনসিপি, এই এনসিপি এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে ভূমিকায় ছিলাম তারাও একই ভূমিকায় ছিল। সুতরাং আমরা একটি সংগঠনের দায়িত্বে ছিলাম, তারা সাধারণের ব্যানারে ছিল। সুতরাং তারা এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে, এই সুযোগকে কাজে লাগিয়ে তারা নতুন একটা রাজনৈতিক দল খুলেছে। গণতান্ত্রিক রাজনীতিতে ভিন্ন পথ এবং মতের চর্চাটা খুব স্বাভাবিক ব্যাপার। সুতরাং তারা যদি রাজনৈতিক ভাবে, যেহেতু তাদের সৃষ্টিটা খুব এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে, সুতরাং তারা যদি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে চায়, বিরোধী দলের ভূমিকায় থাকতে চায়, সুতরাং বিএনপির বিরুদ্ধে কিছু বয়ান তৈরি করা প্রয়োজন। জাস্ট এই বয়ানগুলোকে তৈরি করে তাদের রাজনীতিটা বিরোধী রাজনীতিতে জাস্ট করে যাচ্ছে, যেটা তারা না করলো। কারণ তারা যে স্পিরিটকে ধারণ করে লড়াই করে গিয়েছে। জনাব তাহমিদ, আপনারা এই বিরোধী রাজনীতি করতে গিয়ে যে বয়ানগুলো দিচ্ছেন, সেটি হয়তো ফ্যাসিবাদের একটি সুযোগ তৈরি হয়ে যাচ্ছে বলে মনে করছে সরকারি দল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে আসলে এখানে আবিদ ভাইয়ের সাথে একটা ইস্যুতে একমত, সেটা হচ্ছে যে যখনই ফ্যাসিবাদ আসবে তখনই আমরা সবাই এক হব, এই বিশ্বাসটা আমাদের মধ্যে আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আবিদ ভাই যখন শুধুমাত্র ফ্যাসিবাদের এই উত্থান কিংবা ফিরে আসা, বিচারগুলো ঠিকভাবে সুনিশ্চিত না হওয়া কিংবা সংস্কার না হওয়া, এগুলাকে যখন শুধুই বয়ান মনে করেন, তখন আমরা মনে করি যে এটা প্রবলেমেটিক। কারণ এখানে আসলে ন্যারেটিভের থেকে অনেক বেশি কিছু হচ্ছে যেটা আমাদের কাছে ভিজিবল। আমরা দেখেছি যখন আওয়ামী লীগ নির্বাচনের পর আওয়ামী লীগের অনেকগুলো অফিস খোলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগ মিছিল মিটিং করেছে। সেই সময়টা পর্যন্ত কিন্তু আমরা ছাত্র দলের কাছ থেকে কোনো রিয়াকশন পাই নাই, বিএনপির কাছ থেকে রিয়াকশন পাইনি। সর্বশেষ যখন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন তারা আবার সারা দেশে আন্দোলনের ঘোষণা দেয়, সেই সময় আমরা বিএনপি এবং সরকারের যে ভূমিকাটা আমরা দেখেছি সেটা খুবই প্রশংসনীয় ছিল। যে সরকার এখানে আওয়ামী লীগকে কোনোভাবেই টলারেট করবে না, এই ধরনের একটা ঘোষণা দিয়েছিল, এবং একই সাথে বিএনপি, জামাত, এনসিপি সহ
ছাত্রদল, ছাত্র শক্তি, ছাত্র শিবির সকলেই রাজপথে ছিল এবং আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী সংগঠনের বিরুদ্ধে সবাই তাদের এক জায়গাটা প্রকাশ করেছে। কিন্তু এটাকে যদি আমরা শুধুমাত্র বয়ান মনে করি, আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি এগুলো ভিজিবল। আমরা দেখতে পাচ্ছি যে হাদির খুনিকে নিয়ে ভারতে একটা রাজনীতি হচ্ছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হারার পরে তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে এই হাদির খুনের সাথে কারা কারা জড়িত, এটা যদি তিনি বলে দেন তাহলে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে পারে, বা ভারতে বিশাল কিছু হতে পারে, অথবা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের কোন একটা সমস্যা হতে পারে। এই ধরনের কথাগুলো যখন আসে এবং আমরা দেখতে পারি যে বাংলাদেশ সরকার হাদির খুনিদেরকে, কিংবা ওখানে বসে থাকা যেসব আওয়ামী লীগের যারা খুনিরা আছে, তারা যারা এখানে বসে আছে, কিংবা যারা দুবাইতে বসে আছে, তাদেরকে দেশে ফেরত আনার কোন ধরনের প্রচেষ্টা আমরা দেখি না। তখন এই ধরনের বিষয়কে আপনি শুধুমাত্র যদি বয়ান বলে খারিজ করার চেষ্টা করেন, তাহলে আমরা সেটাকে অবশ্যই সমস্যাজনক মনে করি। এবং এই বিরোধিতাগুলো শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না, কারণটা হচ্ছে এনসিপির এক্সিস্টেন্স, জাতীয় ছাত্র শক্তির এক্সিস্টেন্স, এটা পুরোটাই এই খুনিদের বিরুদ্ধে এবং এই খুনিদের বিচারের পক্ষে, সংস্কারের পক্ষে। তাই আপনি যদি মনে করেন যে এটা শুধু বয়ান, আমি বলবো যে না, এটা বয়ান না, এটা আমাদের অস্তিত্ব। আমরা যদি আজকে জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারি, আমরা যদি জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা, আহতদের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা মানুষ যারা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিল, কথা বলার সাহস করেছিল, তাদের প্রতি আমাদের দায় আছে, তাদের আমাদের প্রতি একটা অধিকার আছে। সেই অধিকারের জায়গা থেকে আমরা জুলাইয়ের পক্ষে কথা বলবো, সংস্কারের কথা বলবো, এই আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করার জন্য নিশ্চয়ই আমরা দিন কথা শেষে বলবো। আসলে এটা যদি- ঐক্যটা খুব জরুরি, এবং আমরাও সাধারণ মানুষ আসলে চাই আপনাদের এই ঐক্যটা থাকুক, যাতে তৃতীয় কোনো পক্ষ আসলে এখানে সামনে উঠে আসতে না পারে। আজকে আলোচনা শেষ করতেই হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। আগামীতে আবারও নিশ্চয়ই কথা হবে আপনাদের সাথে। দর্শক, এই ছিল আজকে সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয়, তার বিস্তারিত নিয়ে। থাকবেন ৭১-এর সাথে।